হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 2 এর ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি চ্যাপ্টার 1কে অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। যদি আপনারা এখনও সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই ভিডিওটাকে দেখে নিন, নাহলে চ্যাপ্টার 2 এর কাহিনীটা বুঝতে আপনাদের একটু অসুবিধাই হবে। এছাড়া চ্যানেলটিতে প্রথম এসে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরু হয় আমাদের ক্যারল ডাইনার নামে একটা ক্যাফেকে দেখিয়ে, যেখানে রায়ান ও মায়া খেতে এসেছিল। এখানে আপনাদের মধ্যে যারা বুঝতে পারছেন না রায়ান ও মায়া কে, তাহলে আপনারা আমার চ্যাপ্টার 1-এর এক্সপ্লেনটা দেখতে পারেন, যেটা আই বাটনে দেওয়া আছে। এখন গল্পে ফিরে আসলে আমরা ফ্র্যাঙ্ক নামে এক ব্যক্তিকে দেখি, যে সেই ক্যাফেতে খেতে এসেছিল, যাকে সেলি তার খাবার দিয়ে ক্যাফেতে থাকা কোনো ব্যক্তিকে ফ্র্যাঙ্কের ডিটেলস দিয়ে দেয়, যেটার পর আমরা দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পাই, যেখানে সেলি এসে জিজ্ঞাসা করে সেখানে তামারা আছে কি না। যেটা দেখে আমরা বুঝতে পারি চ্যাপ্টার 1-এ যে মেয়েটা রায়ানদের কাছে এসে বারবার তামারার খোঁজ করছিল, সেটা আর কেউ নয়, সেলি ছিল। এরপর আমাদের জঙ্গলের মধ্যে সেই 3জন কিলারদের দেখানো হয়, যারা ফ্র্যাঙ্কে ও বাকিদের মতো করে কুপিয়ে শেষ করে দেয়। যেখানে এই ঘটনাটা থেকে আমাদের কাছে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যায় যে এই কিলারদের মধ্যে একজন ক্যাফের স্টাফ সেলি ছিল, আর বাকিরা সম্ভবত লোকাল লোকেদের মধ্যে কেউ, যারা ক্যাফেতে কোনো বাইরের লোককে আসতে দেখে প্রথমে তার গাড়িটাকে ইচ্ছা করে খারাপ করে দেয়, তারপর তাকে এক রাত এখানে থাকতে বাধ্য করে, যার মানে গাড়ি মেকানিক রুডিও এদের সঙ্গে মিলেছিল। ফলে সেলি এসে তাদের শহর থেকে একটু ভিতরে জঙ্গলে উপস্থিত এয়ারবিএনবিতে নিয়ে যায়, যেটার পর তারা 3জন মিলে তাদের উপর আক্রমণ করে তাদের ভয়ঙ্করভাবে শেষ করে দেয়। আর এটা তারা বহুদিন ধরেই করে আসছে, যার জন্য মায়া যখন কিলারের হাত থেকে বাঁচতে পাতার ঝাঁকে লুকিয়েছিল, তখন সে সেখানে একটা মানুষের কঙ্কালকে দেখতে পেয়েছিল। এরপর আমাদের আবারও কিছু লেখার মাধ্যমে জানানো হয় 2023 সালে এই কিলার, যাদের তারা স্ট্রেঞ্জার বলছিল, তারা কোনো নির্দিষ্ট টার্গেট ছাড়াই এলোপাতাড়ি 1670 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এখন দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ভিনাস সিটি হসপিটালকে দেখানো হয়, যেখানে মায়া অ্যাডমিট ছিল। ফলে তার হুঁশ ফিরলে তাকে চেক করতে আসা ডক্টর টেড ও নার্স ড্যানিকা জানায় সে কোথায় আছে। যেটা শুনে মায়া তাদের জিজ্ঞাসা করে রায়ান কোথায়। উত্তরে ড্যানিকা জানায় তারা তাকে বাঁচাতে পারেনি, যেটা জানার পর মায়া প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর হসপিটালের মধ্যে শেরিফ রোটার ও ডেপুটি ওয়াল্টার্স আসে মায়া থেকে তার স্টেটমেন্ট নিতে, যার দরুন মায়া তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা তাদের জানিয়ে বলে সেই কিলারগুলোর মধ্যে 2জন এক ধরনের ডলের মাস্ক পরেছিল, আর তাদের কাছে একটা লাল মিনি ট্রাকও ছিল। কথাটা শুনে ডেপুটি একটু অবাক হয়ে যায়, যেটা লক্ষ্য করে মায়া তাদের জিজ্ঞাসা করে এই একই জিনিস এর আগেও ঘটেছে কি না। উত্তরে ডেপুটি ওয়াল্টার্স মায়াকে কিছু বলতে গেলে শেরিফ তাকে বাধা দিয়ে দেয়, যেটাতে বোঝাই যাচ্ছিল শেরিফ কিছু তো লুকাচ্ছে। এখন স্টেটমেন্ট নেওয়া হয়ে গেলে শেরিফ রোটার মায়াকে আশ্বাস দিয়ে বলে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই কিলারদের ধরে নেবে। এখন সেই দিন রাতেই আমরা শেরিফ ও ডেপুটিকে ডাইনার ক্যাফেতে দেখি, যেখানে কথায় কথায় শেরিফ ক্যারলকে জানিয়ে দেয় যে মেয়েটা বেঁচে গিয়েছে, যেটা সেখানে উপস্থিত বাকি মানুষদের সঙ্গে সেলিও শুনে নেয়। ফলে আগে কি ঘটতে চলেছে আশা করছি আপনারাও বুঝতে পারছেন। এখন ঠিক সেই মুহূর্তে শেরিফ ও ডেপুটির কাছে জ্যাসমিন নামে একটা মেয়ে এসে এই বিষয়ে তার একটা থিওরি জানায়, যেটা ঠিক এমন ছিল যে মায়া এই হত্যাটা করিয়েছে, কারণ হতে পারে ছেলেটার নামে কোনো মোটা টাকার ইন্স্যুরেন্স ছিল, যেটা পাওয়ার লোভে সে এই পুরো গল্পটা রচেছে। যেখানে এই সমস্ত কথাগুলো সেলিও খেতে খেতে শুনছিল, যার সাথে সাথে আমাদের একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়,
যেখানে আমরা ছোট সেলিকে দেখি যে স্কুলে পড়ার দরুন ক্লাসের একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু তাদেরই ক্লাসের একটা মেয়ে তাকে সবসময় বুলি করাতে সে একটু মেন্টালি আনস্টেবল হয়ে যায়, যার হাতে আমরা একটা ডল পুতুলকে লক্ষ্য করি যার মুখটা হুবহু তার মার্কসের মতোই ছিল। এরপর আমাদের হসপিটালের মধ্যে মায়াকে দেখানো হয়, যার কাছে নার্স ড্যানিকা তার মেডিসিন দিতে আসলে মায়া তাকে তামারার বিষয়ে জিজ্ঞাসা করে, যেটাতে ড্যানিকা জানায় সে তামারা নামে তো কাউকে চেনে না, কিন্তু একটা পুরনো গল্প আছে তাকে নিয়ে যেটা শহরের লোকজন মাঝে মাঝে বলা কওয়া করে। তাই তাকে এটা নিয়ে বেশি ভাবতে মানা করে ড্যানিকা সেখান থেকে চলে যায়। এখন মাঝরাতে মায়ের ঘুম ভেঙে গেলে সে তার পাশে রায়ানকে শুয়ে থাকতে দেখে, যাকে দেখে খুশি হয়ে মায়া বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না। কিন্তু পরক্ষণে রায়ান সেই স্কেয়ারক্রো মাস্ক পরা কিলারে পরিণত হয়ে যায়, যাকে দেখে মায়া ভয় পেয়ে আবারও ঘুম থেকে উঠলে আমরা বুঝতে পারি এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসলে মায়া যখন তার ফোনটাকে চেক করে তখন সে তার মধ্যে ডেবির একটা ভিডিও মেসেজ পায়, যেটাতে ডেবি তাকে জানায় ভারী বৃষ্টিপাতের কারণে তারা আটকা পড়েছে, যার জন্য তারা একটা প্রাইভেট ইএমটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, যারা তাকে সম্ভবত আজকের মধ্যেই সেখান থেকে পোল্যান্ড হসপিটালে নিয়ে চলে আসবে। এখন মেসেজটা শেষ হওয়ার সাথে সাথেই মায়ার ফোনে আর একটা আননোন নাম্বার দিয়ে কল আসলে মায়া ভাবে এটা হয়তো তার বন্ধু ড্যাবি, তাই সে কলটা রিসিভ করলে অপর দিক দিয়ে আবারও সেই কিলারটা জিজ্ঞাসা করে সেখানে তামারা আছে কি না, যেটা শোনার সাথে সাথে মায়ার রক্ত হিম হয়ে যায়। যে কলটা কেটে দিলেই পরক্ষণেই সে বাইরে থেকে কারোর গলার আওয়াজ ভেসে আসতে শোনে, যে কাউকে দেখে নিজের প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু তার শেষ রক্ষা হয় না, ফলে মায়া শুধু তার আর্তনাদটাই শুনতে পায়। ঘটনাটির পর মায়ার কাছে স্পষ্ট হয়ে যায় যে তারা এরই মধ্যে হসপিটালে তাকে শেষ করতে প্রবেশ করে গিয়েছে, যার জন্য সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখে হসপিটাল থেকে বার হওয়ার দরজা আগে থেকেই বন্ধ। শুধু এটাই নয়, সেখানে ফোনের সিগন্যালও আসছে না। তাই দ্রুত কোনো উপায় বার করতে মায়া কিছুটা এগিয়ে গেলে সে সেখানে কুঠার হাতে সেই কিলারটাকে দেখতে পেয়ে যায়, যে এক এক করে প্রতিটা বেডের পর্দা সরিয়ে তাকে খুঁজছিল। তাই মায়া তাকে বিভ্রান্ত করতে পাশের রুমের বেডগুলোর পর্দা মুড়ে দেয়, যাতে কিলার সেগুলো সরাতে ব্যস্ত থাকলে সে এখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজে বার করতে পারে। কিন্তু এখানে তার পরিকল্পনা ভেস্তে চলে যায়, কারণ পালিয়ে যাওয়ার সময় কিলার তাকে দেখে ফেলে তার পিছু নিলে মায়া কোনোভাবে একটা ডাম ওয়েটারের মধ্যে ঢুকে নিচে চলে যেতে লাগে, যার দরুন সেখানে পিন আপ গার্লও চলে আসে, কিন্তু সে কিছুই করতে পারে না। এখন ডাম ওয়েটারটা বেসমেন্টে চলে গেলে মায়া তার মধ্যে থেকে বেরিয়ে হসপিটাল থেকে বার হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, যার দরুন সে তার ফোনটাকে ভুলে যায়, যেটা সেই ডাম ওয়েটারের মধ্যেই পড়েছিল। এখন কিছুটা গিয়ে সে এক্সিট পেয়ে তো যায়, কিন্তু তার দুর্ভাগ্যবশত সেখানেও সেই কুটার হাতে কিলারটা চলে আসে। তাই নিজের প্রাণ বাঁচাতে মায়া জেনারেটর রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু কিলার তার পিছু পিছু সেখানেও চলে আসে। তাই সুযোগ বুঝে মায়া কিলারের মুখে গ্যাস স্প্রে করে দিয়ে সেখান থেকে পালিয়ে এবার মর্গে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে কিলার এসে মায়াকে খুঁজতে শুরু করলে আমরা মায়াকে রায়ানের বডির সঙ্গে লুকিয়ে থাকতে দেখি। ঠিক তখনই সেখানে একটা সাফাই কর্মী চলে আসলে কিলারটা তাকে এক কোপে শেষ করে দিয়ে তার বডি নিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর মায়া মগ থেকে বেরিয়ে কোনোভাবে হসপিটাল থেকে বেরিয়ে যায়, যেটার পর সে একটা ঘোড়ার আস্তাবলের মধ্যে চলে আসে, যেখানে একটা গাড়িও রাখা ছিল, কিন্তু চাবি না থাকায় সে গাড়িটাকে চালু করতে পারে না। তাই সে আস্তাবলের ভিতরে গিয়ে চাবিটা খুঁজতে শুরু করলে তখনই আস্তাবলের মালকিন সেখানে গান হাতে চলে আসে, যাকে দেখে মায়া জানায় সে শুধু তার ফোনটা দিয়ে একটু শেরিফকে কল করতে চায়, কিন্তু মহিলাটা বলে শেরিফ তার কোনো সাহায্যই করবে না। আসলে সে যেটা বলে সে শেষ করেই ছিল। তখনই পিছন থেকে পিন আপ গার্ল এসে মহিলাটার বুকে তীর ছুঁড়ে তাকে শেষ করে দেয়, যার হাত থেকে পড়ে যাওয়া গানটা হাতে নিয়ে মায়া গুলি তো চালায়, ততক্ষণে পিন আপ গার্ল সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে সেখানে কুটার হাতে কিলারটা চলে এলে মায়া বুঝতে পারে গানটাতে একটাই মাত্র বুলেট ছিল, যার জন্য তাকেও বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এরপর মায়া আস্তাবলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে,
যেখানে ছুরি হাতে সেলি একে পিন আপ গার্ল চলে আসে, কিন্তু মায়া ততক্ষণে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিল। ফলে পিন আপ গার্ল তার কাছাকাছি চলে আসলে মায়া তার পায়ে পিচফোর্ক দিয়ে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে বাথরুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানেও পুটার হাতে কিলারটা চলে এসে দরজা কাটতে শুরু করে দেয়, যে কিছুটা দরজা কেটে মায়ার চুল ধরে ফেলে। কিন্তু মায়া কোনোভাবে বাথরুমের জানালা খুলে সেখান থেকে পালিয়ে যায়, যার কিছুটা চুল ছিঁড়ে কিলারের হাতে চলে আসে। ঘটনাটির পর মায়া দৌড়াতে দৌড়াতে রোডের উপরে চলে আসে, যেখান দিয়ে একটা গাড়িকে যেতে দেখে মায়া যখন তার সামনে চলে আসে তখন সে জানতে পারে এটা আসলে নার্স ড্যানিকা ছিল, যে মায়াকে এখানে দেখে পুরো অবাক হয়ে যায়। তাই সে সাথে সাথে তাকে তার গাড়িতে বসিয়ে নিয়ে তার বন্ধু এক্স মিলিটারি অফিসার ক্রিসের সঙ্গে পরিচয় করায়, যার জ্যাকেটটা ড্যানিকা মায়াকে দিয়ে দেয়। এখন মায়া ড্যানিকাকে গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে যাওয়ার কথা বললে ড্যানিকা গাড়ির সমস্ত দরজা লক করে দেয়, যেটাতে প্যানিক হয়ে মায়া তাকে বার করার জন্য লাফালাফি করতে শুরু করে দেয়, কারণ এই সময় সে কাউকে বিশ্বাস করতে পারছিল না। তাই ড্যানিকা তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও মায়া শান্ত না হলে অবশেষে ক্রিস মায়াকে শান্ত করে, যেখানে মায়া বুঝে গিয়েছিল আপাতত তার আর কিছুই করার নেই। তাই সে শান্ত থাকার ভান করতে শুরু করে দেয়। এখন ভারী বৃষ্টির মধ্যে তাদের গাড়িটা কিছুটা এগিয়ে যেতে না যেতেই মায়া গাড়ির মধ্যে মাটি লাগা বুট দেখতে পায়, যেটা তার সন্দেহ আরও বাড়িয়ে তোলে। ফলে তার হৃৎস্পন্দন আরও তীব্র হয়ে যায়। ঠিক তখনই তারা তাদের গাড়ির সামনে দুটো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্যানিকা গাড়ি থামিয়ে দেয়, যেটার পর সে গাড়ি থেকে নেমে সেই দুটো ছেলের সঙ্গে কিছু কথা বলে তাদেরকে তার গাড়িতে তুলে নেয়। যারা মায়ের পাশে এসে বসলে ড্যানিকা জানায় এরা তার রুমমেটস গ্যাগরি ও ভেন, যাদের কথা শুনে মায়া এটাও জানতে পারে তাদের একটা ট্রাকও আছে, যেটা চাবি গাড়ির ভিতরে থাকা অবস্থায় লক হয়ে গিয়েছে। কথাটা শুনে মায়া হজম করেই ছিল, তখনই সে লক্ষ্য করে ক্রিস একটা ছুরি বার করে সেটা দিয়ে আপেল কেটে খাচ্ছে। আর শুধু এটাই নয়, ড্যানিকা অদ্ভুতভাবে বারবার তার উপরেই নজর রাখছে। এখানে মায়া আরও একটা জিনিস লক্ষ্য করে, গ্যাগরির গলায় একটা স্মাইলি ট্যাটু করা আছে, যেটা অবিকল তেমনই দেখতে ছিল যেমনটা কিলার এয়ারবিএনবির দরজায় রক্ত দিয়ে বানিয়েছিল। এখন এই সমস্ত জিনিস দেখে মায়া একেবারেই নিশ্চিত হয়ে যায় যে সে স্ট্রেঞ্জারদের মাঝেই বসে আছে, যার জন্য তার দম বন্ধ হতে শুরু করে, যে বুঝতেই পারছিল সে যখন তখন মারা পড়তে পারে। ঠিক তখনই মায়া লক্ষ্য করে এবারে ড্যানিকা গাড়ির দরজাগুলো লক করতে ভুলে গিয়েছে। তাই সুযোগ বুঝে সে ক্রিসের ছুরিটা হাতে নিয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়, যেখানে বিষয়টা বুঝতে পেরে ড্যানিকা গাড়িটাকে থামিয়ে মায়াকে ফিরে আসতে বলে, কিন্তু মায়া তার কোনো কথাই না শুনে জঙ্গলের ভিতরে চলে যায়। তাই তারা চারজন মিলে তাকে খুঁজতে আসে, কিন্তু মায়া যেহেতু একটা গাছের গুঁড়ির পিছনে লুকিয়ে পড়েছিল, তাই তারা মায়াকে খুঁজে না পেয়ে ফিরে গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময় আমরা শেরিফ রোটার ও ডেপুটি ওয়াল্টার্সকে শহরের মধ্যে পেট্রোলিং করতে দেখি, যার দরুন শেরিফ রাস্তার একধারে কিলারদের মিনি ট্রাকটাকে দেখতে পেয়ে যায়, কিন্তু সে সেটাকে এমনভাবে এড়িয়ে যায় যেন সেখানে কিছুই নেই। ফলে বিষয়টা দেখে আমরা বুঝতে পারি নিশ্চিত শেরিফ এই স্ট্রেঞ্জারদের সঙ্গে মিলে আছে। এদিকে মায়া গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার কারণে তার পেটের ক্ষতর সেলাইটা কেটে গিয়ে সেখান দিয়ে রক্ত বার হচ্ছিল। তাই সে তার জ্যাকেটে লুকিয়ে রাখা ফার্স্ট এড কিট বার করে নিজেই নিজের ক্ষতটা সেলাই করে নেয়, না হলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা পড়তে পারত। এখন ভোর নেমে আসার সাথে সাথে মায়া হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে উপস্থিত একটা পরিত্যক্ত ক্যাম্প সাইটে পৌঁছে যায়, যেখানে আগুন জ্বালিয়ে সে বসে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের কিলারদের দেখানো হয়, যারা মায়াকে খুঁজতে খুঁজতে নদীর ধারে চলে এসেছিল, যেখানে তারা মায়ের রক্ত লাগা ব্যান্ডেজটা পেয়ে যায়। তাই ফিরে গিয়ে কুটার হাতে কিলারটা তার পালিত একটা পশুকে মায়ের পিছনে ছেড়ে দেয়, যে ক্যাম্প সাইটে পৌঁছে মায়ের উপরে আক্রমণ করে দিলে মায়া নিজের প্রাণ বাঁচাতে সেখানে থাকা একটি পুরনো গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু হিংস্র পশুটা, যেটা একটা জঙ্গলি শূকর ছিল, সেটা গাড়ির কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়। তাই মায়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে পশুটা তাকে ধরে ফেলে, যে মায়া নড়াচড়া করলেই তার উপরে আক্রমণ করছিল। তাই বিষয়টা বুঝতে পেরে মায়া মরার মতো নিস্তব্ধ হয়ে গেলে পশুটা একটু শান্ত হয়ে যায়। তাই সুযোগটাকে কাজে লাগিয়ে মায়া ধীরে ধীরে এগিয়ে যেতে গেলে
আবারও পশুটা তার উপরে আক্রমণ করে তার পায়ে কামড়ে তাকে আহত করে দেয়, যেখানে মায়া কোনোভাবে পশুটার থেকে নিজেকে ছাড়িয়ে পাশেই পড়ে থাকা জ্বলন্ত কাঠের টুকরো হাতে নিয়ে পশুটার উপরে আক্রমণ করে দেয়, যেটাতে পশুটা একটু দূরে সরে গেলে আর অপেক্ষা না করে মায়া তার ছুরিটা হাতে নিয়ে নেয়। ঠিক তখনই হিংস্র পশুটা পুনরায় তার উপরে আক্রমণ করতে আসলে মায়া তার বুকে ছুরি ঢুকিয়ে তাকে জখম করে দেয়। কিন্তু তখনও পশুটা পুরোপুরি শেষ হয় না, যে আবারও ওঠার চেষ্টা করতে গেলে মায়া তার পদ্ধতি তার উপরেই কাজে লাগিয়ে পশুটাকে একাধিকবার স্ট্যাব করে তাকে সেখানেই শেষ করে দেয়। ঘটনাটির পর মায়া সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর মায়াকে খুঁজতে খুঁজতে সেখানে সেলি একে পিন আপ গার্ল চলে আসে, যে মায়াকে তো পায় না, কিন্তু সেখানে তাদের পশুটার মৃত দেহকে পড়ে থাকতে দেখে, যার সাথে সাথে আমাদের আবারও একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে ছোট সেলি যখন তার স্কুলের বন্ধুটার সঙ্গে মিলে পিগলেটের সঙ্গে খেলা করছিল, তখনই স্কুলের সেই বুলি মেয়েটা সেখানে চলে এসে ছেলেটার ধ্যান নিজের দিকে আকর্ষণ করার জন্য সাইকেল থেকে পড়ে যাওয়ার ভান করে, যেটাতে ছেলেটা তাকে সামলাতে চলে গেলে ছোট সেলি হিংসা ও ক্রোধে জ্বলে ওঠে। তাই সে সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে একটা ইঁদুরকে হাতে তুলে তাকে আদর করতে করতে হঠাৎ করে ইঁদুরটার ঘাড় মটকে তাকে সেখানে শেষ করে দেয়, যেটা দেখে বোঝাই যাচ্ছিল সে এরই মধ্যে নিজের মাথার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে ডাইনার ক্যাফেতে আমরা শেরিফ ও ডেপুটিকে দেখি, যারা একে অপরের সঙ্গে কিছু কথা বলছিল। তখনই ডেপুটি শেরিফকে জানায় মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য তাদের টিম জঙ্গলের মধ্যে তাকে অনেক খুঁজেছে, কিন্তু তারা তার কোনো হদিশই পায়নি। তাই তার মতে এবার তাদের FBI এর সাহায্য নেওয়া উচিত, যেটা শুনে শেরিফ স্পষ্ট মানা করে দিয়ে বলে সেটা তোমারও আমার জন্য মোটেও ভালো হবে না, কারণ তারা এলে পুরনো ফাইলসগুলো খুঁটরে বার করবে, যেটাতে আমরা বিপদে পড়ে যাব। মানে এটাতে বোঝাই যাচ্ছিল তারা কিছু তো অবশ্যই লুকাচ্ছে। অন্যদিকে একই সময় আমরা মায়াকে দেখি, যে রক্তাক্ত অবস্থায় কোনোভাবে হাঁটতে হাঁটতে সেই এয়ারবিএনবির কাছে পৌঁছে যায়, যেখানে তাদের উপরে কিলার্সরা আক্রমণ করেছিল। তাই বাড়ির ভিতরে গেলে মায়া সেই দৃশ্যগুলোকে দেখতে পায়, যেটা তাদের সঙ্গে ঘটেছিল। কিন্তু কোনোভাবে নিজেকে সামলে মায়া প্রথমে একটু তৃপ্তি করে জল পান করে বেঁচে থাকা অল্প কিছু খাবার খেয়ে নিয়ে নিজের খিদে মেটায়। তারপর বেডরুমে গিয়ে নিজের ব্যাগ থেকে ড্রেস বার করে চেঞ্জ করে নেয়, যেটা সেখানেই একই অবস্থায় রাখা ছিল। এরপর নিজের আত্মরক্ষার জন্য কিচেন থেকে একটা ছুরি হাতে নিয়ে মায়া সেখান থেকে বার হতে যাবে। তখনই সে কিছু শব্দ শুনে একটু সতর্ক হয়ে লুকিয়ে পড়ে, যে একজনকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে তাকে কিলার ভেবে আক্রমণ করতে যাবে। তখনই সে জানতে পারে আসলে এটা কিলার নয়, স্টেট পুলিশের তরফ থেকে বিলি ছিল, যে এখানে ইনভেস্টিগেট করতে এসেছিল। কিন্তু মায়া তার কথা বিশ্বাস করতে না চাইলে বিলি তার আইডি কার্ডটা দেখায়, যেটা দেখার পর সে একটু স্বস্তি পায় এবং বিলিকে এখনই এখান থেকে তাকে বার করে নিয়ে যেতে বলে। তাই বিলি মায়াকে তার গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভার সিটে বসতে যাবে। তখনই পিন আপ গার্ল বিলির চোখে তীর মেরে তাকে সেখানেই শেষ করে দেয়, যেখানে বিষয়টা দেখে মায়া আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ড্রাইভার সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার দরুন পিন আপ গার্লের ছোড়া আরও একটা তীর গাড়ির ইঞ্জিনের মধ্যে গেঁথে যায়। ফলে গাড়িটা কিছুটা দূর যেতে না যেতে ম্যালফাংশন হয়ে বন্ধ হয়ে যেতে শুরু করে। তাই আর কোনো উপায় না থাকায় মায়া পাশেই থাকা একটা বাড়িকে লক্ষ্য করে সেখানেই গাড়ি থামিয়ে কোনোভাবে বাড়িটির গেটের সামনে পৌঁছে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে, যার চিৎকার শুনে একজন এসে দরজা খোলে। কিন্তু সেটা আর কেউ নয়, ড্যানির রুমমেট বেন ছিল, যাকে দেখে মায়া সেখানেই বেহুশ হয়ে যায়। মানে যাদের থেকে প্রাণ বাঁচাতে সে এত কিছু করলো, ভাগ্যের লিখনে সে আবার তাদের কাছেই ফিরে আসলো। এখন হুঁশ ফিরলে মায়া নিজেকে বেডের উপরে পায়, যেখান থেকে উঠে সে আয়নার সামনে দাঁড়ালে নিজের অবস্থা দেখে অবাক হয়ে যায়, যার শরীরের প্রায় সমস্ত জায়গায় সেলাই করা ছিল। ফলে নিজের এমন অবস্থা দেখে মায়ার চোখে জল চলে আসে, কিন্তু তবুও সে নিজেকে কোনোভাবে সামলে ড্রেস পরে সেখান থেকে বার হতে যাবে। তখনই তার সামনে গ্যাগরি চলে আসে, যে মত্ত অবস্থায় ছিল। তাই সে মায়াকে কিছু অদ্ভুত কথা বলে ভয় দেখাতে শুরু করে
তারপর সে জানায় তার ঘাড়ে থাকা এই স্মাইলি ট্যাটুটা সে একটা চার্চ ট্রিপে গিয়ে করিয়েছিল, যেখানে এই অবিকল ট্যাটু এখানে অনেকেরই আছে। আর এটা বলার পর সে মায়ের একদম কাছাকাছি এসে তাকে সেডুইস করার চেষ্টা করতে গেলে তখনই ড্যানিকা সমেত বাকিরাও চলে আসে, যারা গ্র্যাগরিকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এখানে আমরা ক্রিসের কথার মাধ্যমে এটাও জানতে পারি যে গ্র্যাগরির গ্র্যান্ড প্যারেন্টসরা তার জন্য প্রচুর অর্থ একটা পালতোলা নৌকো রেখে গিয়েছে। তখনই ড্যানিকা মায়াকে গিয়ে আরাম করতে বললে সে তার কথা শোনে না, যেটা লক্ষ্য করে ড্যানিকা মায়াকে তার ফোনটা ফিরিয়ে দেয়, যেটা সে হসপিটালের মধ্যে ফেলে রেখে এসেছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ইএমটি অ্যাম্বুলেন্সকে দেখানো হয়, যেটা শহরের মধ্যে এন্টার করে গিয়েছিল। ফলে ফিউল ভরতে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা রুডির গ্যারেজে গেলে রুডি তার থেকে জানতে পারে যে সে এখানে মায়াকে নিয়ে যেতে এসেছে। এদিকে ফোনটা হাতে পেয়ে মায়া সঙ্গে সঙ্গে তার বন্ধু ডেবিকে টেক্সট মেসেজ করে, যার রিপ্লাই দিয়ে ডেবি জানায় অ্যাম্বুলেন্স সেখানে আর 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, যেটার উত্তরে মায়া কিছু বলতে যাবে। তখনই রুমের মধ্যে ছুরি হাতে গ্র্যাগরি চলে আসে, যে ছুরিটার কভার নিতে সেখানে এসেছিল, কিন্তু কভার নেওয়ার পর সে সেখান থেকে চলে না গিয়ে মায়াকে জিজ্ঞাসা করে তাকে কি পেটে ছুরি মারা হয়েছে। উত্তরে মায়া কিছুই বলে না, যে একভাবে গ্র্যাগরির দিকে তাকিয়েছিল, কারণ সে তার মধ্যে কিলারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। তখনই গ্র্যাগরি জিজ্ঞাসা করে সে এখন কি করতে চায়। উত্তরে মায়া জানায় তার এখন একটাই লক্ষ্য, কিলারগুলোকে শেষ করে দেওয়া। কথাটা শুনে গ্র্যাগরি বলে এটা বেশ কয়েক বছর ধরেই চলে আসছে, যার দরুন অনেকেই তাদের হাতে শিকার হয়ে গিয়েছে, কিন্তু এত বছর সেই প্রথমবার কাউকে দেখলো যে স্ট্রেঞ্জারদের হাত থেকে বেঁচে ফিরে এসেছে। তাই তার মতে মায়া খুবই ভাগ্যবান। কথাটা শুনে মায়া জিজ্ঞাসা করে এই পর্যন্ত কত লোক মারা গিয়েছে। উত্তরে গ্র্যাগরি জানায় সেটা সঠিকভাবে বলা যাবে না, কারণ অর্ধেকেরও বেশি মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। কথাটা বলে সে সেখান থেকে চলে গেলে মায়ার সাথে সাথে রুমের দরজার সামনে একটা টেবিলকে দিয়ে দেয়, যাতে সহজে কেউ রুমের মধ্যে প্রবেশ করতে না পারে। তখনই সে সেখানে একটা কাঁচিকে পড়ে থাকতে দেখে সেটাকে সে নিজের কাছে রেখে দেয় আত্মরক্ষার জন্য। ঠিক তখনই বাইরে থেকে কিছু শব্দ আসতে শুনে মায়া যখন জানালা দিয়ে বাইরেটা দেখে, তখন সে গ্র্যাগরি ও ড্যানিকাকে লক্ষ্য করে, যেখানে ড্যানিকা গ্র্যাগরির উপর রেগে গিয়েছিল বারবার মায়াকে ডিস্টার্ব করার জন্য, যেটাতে গ্র্যাগরিও রাগ করে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। বিষয়টা দেখে মায়া একটু নিশ্চিন্ত হয়েছিল। ঠিক তখনই সেখানে পিনআপ গার্ল চলে এসে রুমের দরজা খোলার চেষ্টা করতে লাগে, যাকে মায়া বাধা দিয়ে দেয়, কিন্তু কোনোভাবে ডলফেস লেডিটা রুমের ভিতরে চলে এসেছিল, যে একেবারে মায়ের পিছনে এসে দাঁড়ালে মায়া বিষয়টা বুঝতে পেরে তার হাতে থাকা ক্যাচিটা কিলারের কাঁধে ঢুকিয়ে দিয়ে নিজেকে বাথরুমের মধ্যে লক করে নেয়, যাতে সে জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু এবারে বাথরুমের জানালাটা যেহেতু লোহার গ্রিল দিয়ে আটকানো ছিল, তাই সে সেখান থেকে বার হতে পারে না, যে বুঝতে পারছিল না সে এখন কি করবে। ঠিক তখনই কোনো কারণবশত কিলারটা সেখান থেকে চলে যায়। এখন বিষয়টা লক্ষ্য করে মায়া আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে বার হয়ে নিচে নামলে দেখতে পায় কিলারগুলো ড্যানিকা, ক্রিস ও বেনকে শেষ করে দিয়েছে। ফলে এটা তো ক্লিয়ার হয়ে যায় যে ড্যানিকা মায়াকে সত্যিই সাহায্য করতে চাইছিল, কিন্তু গ্র্যাগরি যেহেতু সেখানে উপস্থিত ছিল না আর সে চলে যাওয়ার পরক্ষণেই কিলাররা মায়ের উপরে আক্রমণ করে দিয়েছিল, তাই এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে কুটার হাতে কিলারটা রুডি বা গ্র্যাগরির মধ্যে কোনো একজন হবে। এখন গল্পে ফিরে আসলে আমরা মায়াকে দেখি যে বাড়িটা থেকে বার হয়ে রাস্তায় একটা অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখে, তাই সে সাথে সাথে সেটাতে উঠে ড্রাইভারকে যেতে বললে মায়া লক্ষ্য করে ড্রাইভার সিটে আসলে পিনআপ গার্ল বসে আছে, যে ড্রাইভারকে মেরে তার দেহ পিছনে ফেলে রেখেছিল। এখন বিষয়টা বুঝতে পেরে মায়া কিছু করতে পারত, তার আগেই পিনআপ গার্ল তার উপরে আক্রমণ করে দেয়, যার থেকে বাঁচতে মায়া তার কাছে থাকা সেই ক্যাচিটা কিলারের কানে ঢুকিয়ে দিয়ে তাকে বেহুশ করে দেয়। এতক্ষণে কুটার হাতে কিলারটা অ্যাম্বুলেন্সের কাঁচ ভাঙতে শুরু করলে মায়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুটা পথ যেতে না যেতে পিনআপ গার্ল আবারও উঠে মায়ের উপরে আক্রমণ করে দেয়, যে মায়া দম বন্ধ করে তাকে শেষ করেই ফেলতো। তার আগেই মায়া নিজের সিট বেল্ট পরে নিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যেটাতে মায়া কোনোভাবে বেঁচে গেলেও পিনআপ গার্ল সেখানেই শেষ হয়ে যায়। ঘটনাটির পর মায়ার খুব ইচ্ছা হয় কিলারের মাস্ক সরিয়ে তার আসল চেহারাটা দেখার, কিন্তু সে সেটা করতে পারে না,
কারণ ততক্ষণে সেখানে বাকি কিলাররা তাদের ট্রাক নিয়ে চলে এসেছিল। তাই মায়া একটু দূরে গিয়ে লুকিয়ে পড়লে ট্রাক থেকে নেমে কুটার হাতে কিলারটা পিন আপ গার্ল, যেটা আসলে সেলি ছিল, তাকে মৃত দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। তখনই আমাদের আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে স্কুলে একদিন খেলা করতে করতে সেই ছেলেটা ও বুলি মেয়েটা, যার নাম ছিল তামারা, সে সেলিকে রাগাতে একটা গেম খেলতে শুরু করে, যার দরুন সে লুকিয়ে পড়লে ছেলেটা দরজায় নক করে জিজ্ঞাসা করে সেখানে তামারা আছে কি না। উত্তরে মেয়েটা দরজা খুলে বার হয়ে ছেলেটাকে কিস করে নেয়, যেটা ছেলেটার মোটেও পছন্দ হয় না। তখন স্কুলের বেল বেজে উঠলে বাকি বাচ্চারা যখন স্কুলে ফিরে যায়, তখন ছোট সেলি এসে ছেলেটার বদলে সে নিজে দরজায় নক করে, যেটাতে তামারা দরজা খুললে সেলি জিজ্ঞাসা করে সেখানে তামারা আছে কি না, আর এটা বলে সে একটা পাথর দিয়ে মেয়েটার উপর একাধিকবার আঘাত করে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন ঘটনাটির পর সে সেখান থেকে পালায় না, বরং সেখানে সেই ছেলেটাও চলে আসে, আর তারা দুজন মিলে তামারা নামে মেয়েটার রক্ত দিয়ে প্রথমবার একটা স্মাইলি বানায়। আর এটার পর থেকে শুরু হয়ে যায় তাদের এই ভয়ঙ্কর মৃত্যু খেলা, যেখানে এই বাচ্চার ছেলেটাই বড় হয়ে স্কেয়ারক্রো মাস্ক পরা কিলারটাই পরিণত হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আবারও কিলারকে দেখানো হয়, যাকে দেখে বোঝাই যাচ্ছিল এবার খেলা হবে প্রতিশোধের, যেখানে কে আগে কার প্রতিশোধ নেবে সেটাই আমরা চ্যাপ্টার 3-তে দেখতে পাবো। তখনই আমাদের চ্যাপ্টার 3 এর কিছু হিন্ট দেখিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 2 এর ডিটেল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন, এবং মুভিটির কাহিনীকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া খুব তাড়াতাড়ি চ্যাপ্টার 3 এর এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে আসতে চলেছে, তাই এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।